আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। হরেবল উইকেন্ডে আজ আপনার জন্য হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প জ্বলন্ত চক্ষু। আজকের গল্পটি আমরা নিয়েছি হেমেন্দ্র কুমার রায়ের ভূত ৭৩ এই বইটি থেকে। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অতনু। শুরু হচ্ছে জ্বলন্ত চক্ষু। সেরাইকেলা থেকে আসছিলাম কলকাতায়। সেকেন্ড ক্লাস কামরায় আমি ছিলাম একলা। অচেনা লোকের মুখ দেখতে হবে না বলে মনটা খুব খুশি ছিল। ট্রেনে মানুষ হলো বিশেষ রূপে স্বার্থপর। জানলার ধারে বসে খানিকক্ষণ চাঁদের আলোয় ধোয়া নির্জন পৃথিবীটাকে দেখলাম। ছবিতে আঁকা পাহাড় আর বন, মাঠ আর নদী। আরও দূরে চোখ চালালে মনে হয় সেখানে যেন গড়ে উঠেছে অজানা অচেনা অস্ফুট এক স্বপ্নরাজ্য। নির্জনতার ভিতর দিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে ট্রেন গতি কমিয়ে প্রবেশ করল জনকোলাহল মুখর জামশেদপুর স্টেশনে। সেইখানেই লুপ্ত হলো আমার একলা থাকার আনন্দ। হঠাৎ কামরার দরজা খুলে গেল সশব্দে। ভিতরে নিঃশব্দে এসে দাঁড়ালো এক বৃদ্ধ শিখের দীর্ঘ মূর্তি। তার সমস্তই মস্ত, লম্বা চওড়া প্রকাণ্ড দেহ, প্রকাণ্ড দাড়িগোঁফ, প্রকাণ্ড পাগড়ি। বয়স ৬০-এর উপরে বোধহয়, কিন্তু বলিষ্ঠ দেহ সিধে হয়ে রয়েছে সরল ষষ্ঠীর মতো। সুতীক্ষ্ণ দৃষ্টির ভিতর দিয়ে বেরোচ্ছে যেন আগুনের ফিনকি। আগন্তুক এদিককার একখানা আসন দখল করল। লক্ষ্য করলাম তার সঙ্গে মোটঘাট কিছু নেই। সে বেশি দূরের যাত্রী নয় ভেবে মনে মনে কিছুটা আশ্বস্ত হলাম। শিখ যাত্রী আমার দিকে নীরবে তাকিয়ে রইল, নির্নিমেষ চোখে। তার দৃষ্টির তীব্রতা আমার ভালো লাগলো না, তাই জানলার দিকে মুখ ফিরিয়ে বসলাম। বাইরে পাহাড় আর জঙ্গল, আলো আর অন্ধকার, নির্জনতা আর নিস্তব্ধতা। যদিও রেলগাড়ির শব্দ ভেঙে দিচ্ছিল স্তব্ধতাকে, কিন্তু এভাবে কতক্ষণ আর বাইরের দিকে তাকিয়ে থাকা যায়? কবিরা হয়তো সারা রাত জেগে বসে পাহাড়ে প্রান্তরে বনে জ্যোৎস্নার উৎসব দেখতে পারেন, কিন্তু কবিতা লেখা তো দূরের কথা, মিল কাকে বলে আমি তাই জানি না। আবার ভিতর দিকে ঘুরে বসলাম। আবার দেখলাম সেই জাগ্রত জ্বলন্ত দৃষ্টি। অপরিচিত লোকটির আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকার অর্থ কি? এ হচ্ছে অভদ্রতা। কঠিন ভাষায় প্রতিবাদ করার ইচ্ছে ছিল, কিন্তু শিখের প্রকাণ্ড দেহের খাতিরে সেই ইচ্ছেটা দমন করতে বাধ্য হলাম। শক্তির বিরুদ্ধে বিরক্তি ব্যর্থ। ওই দৃষ্টিকে ফাঁকি দেওয়ার সবচেয়ে নিরাপদ উপায় হচ্ছে বিছানায় লম্বামান হয়ে দুই চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়া। তারপরও লোকটা যদি আমার দিকে সারা রাত চেয়ে কাটাতে চায়, আমার তাতে একটুও আপত্তি নেই। বিছানা পাতলাম, তারপর শুয়ে পড়ে দু চোখ বন্ধ করলাম। কিছুক্ষণ পরে হিন্দি ভাষায় শুনলাম, बाबूजी क्या ऐसे ही सोइएगा? জ্বালালো দেখছি। চোখ না খুলেই বললাম, হ্যাঁ। सोइएगा मत। ভাবলাম মন্দ আবদার নয়, আমি জেগে বসে থাকি আর উনি আমাকে দৃষ্টিবান দিয়ে ক্রমাগত বিদ্ধ করতে থাকুন সারা রাত ধরে। ঘুমাবো বই কি, আলবাদ ঘুমোবো।
আবার শুনলাম, বাবুজি, ঘুমোবেন না। কেন ঘুমোবো না? এ কামরায় ঘুমোলে আপনি বিপদে পড়বেন। বিপদ? হ্যাঁ, বিপদ। লোকটা বলে কি? এতক্ষণ পরে চোখ খুললাম, কারণ এরপরেও চোখ না খোলা হচ্ছে ডাহা বোকামি। দেখলাম ওদিককার আসনের ওপর থেকে অদৃশ্য হয়েছে সেই বৃদ্ধ শিখের মূর্তি। কামরার মাঝখানে দাঁড়িয়ে আছে এক যুবক। চেহারা দেখে বোঝা যায় সেও শিখ। সবিষয়ে উঠে বসলাম। বৃদ্ধ শিখই বা কোথায় গেল, আর এই যুবকই বা এখানে এলো কেমন করে? ইতিমধ্যে ট্রেন তো কোথাও থামেনি। রীতিমতো হতভম্ব হয়ে গেলাম। ব্যাপারটা হচ্ছে, হতভম্ব ভাবটা লক্ষ্য না করে যুবক যেন নিজের মনেই বলল, হ্যাঁ, বিশেষ করে এই কামরাটাই হচ্ছে বিপজ্জনক। ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কেন? অজিত সিং এখানে বেড়াতে আসে। কে অজিত সিং? অজিত সিং হচ্ছে আমার শ্বশুর। অজিত সিং এর পরিচয়টা স্পষ্ট হলো না। বললাম, আপনার শ্বশুর এখানে আসেন বলেই কি এই কামরাটা বিপজ্জনক? হ্যাঁ, অজিত সিং হচ্ছে একজন মার্ডারার, হত্যাকারী। বোঝাই যাচ্ছে নিজের শ্বশুর সম্বন্ধে যুবকের ধারণা খুব উচ্চ নয়। কিন্তু অজিত সিং লোকটা কে? হঠাৎ মনে একটা সন্দেহ জাগলো। জিজ্ঞেস করলাম, আপনার শ্বশুর কি বৃদ্ধ? হ্যাঁ, কেন বলুন তো? মস্ত লম্বা চওড়া দেহ? ঠিক। অজিত সিং বুড়ো, কিন্তু এখনো খুব জোয়ান। আপনি তাকে দেখেছেন নাকি? বললাম, কাকে আমি দেখেছি জানি না, তবে জামশেদপুর থেকে এক বৃদ্ধ শিখ এই কামরায় উঠেছিল বটে। কখন যে নেমে গিয়েছে তা বলতে পারবো না। বোধহয় আমি তখন ঘুমিয়ে পড়েছিলাম। যুবক ব্যস্তভাবে কামরার এদিক থেকে ওদিক পর্যন্ত গিয়ে আবার ফিরে আমার কাছে এসে দাঁড়ালো। তারপর বলল, তাহলে এর মধ্যে অজিত সিং এখানে এসেছিল? হায় হায়, এত করেও তাকে ধরতে পারলাম না। নিশ্চয় সে আমার ভয়েই পালিয়েছে। ধূর্ত শয়তান! আর বাবুজি, তুমি বেঁচে গিয়েছো। মানে? আমি এখানে না এলে তোমাকে সে খুন করত। সে কি? কি অপরাধে? অপরাধ? অপরাধ আবার কি? বিনা অপরাধে। সে হচ্ছে হিংস্র পশুর মতন শয়তান। এ কামরায় সে এর আগে অনেক যাত্রীকে খুন করেছে, তোমাকেও করত। ভাগ্যিস আমি এসে পড়েছিলাম, তাই তুমি বেঁচে গেলে। গা শিউরে উঠল। এ যা বলছে তা কি সত্যি? বৃদ্ধ শিখের সেই অসহনীয় দীপ্ত চোখের কথা মনে হলো। তার দৃষ্টিতে এক হিংস্র বন্য ভাব আমি দেখেছি বটে। বাঘ হয়তো সেইভাবেই তাকায় তার শিকারের দিকে। যুবকটি আবার বলল, অজিত সিং আমাকে খুন করেছে, আর সেই অপরাধে তার ফাঁসি হয়েছে। ফাঁসির পরেও আমি তাকে ছাড়িনি। তার পেছন পেছন আমি সব সময় ঘুরে বেড়াই, ঠিক ছায়ার মতো। আর কতকাল এইভাবে যাবে জানি না, কিন্তু একদিন না একদিন তাকে ধরবই ধরব। কারণ আমি বিশ্বাস করি, একদিনে না হলেও একদিন ঠিক হবে। আর শোনো বাবুজি, সে আমাকে খুন করেছিল এই কামরার ভেতরেই। সাবধান, খুব সাবধান। এখনও এই কামরায় এলে তার মাথায় জাগে খুনের নেশা। আমি হতভম্বের মতো তার কথা শুনে গেলাম। ইতিমধ্যেই ট্রেনটা একটা স্টেশনে এসে দাঁড়িয়েছে। ঠিক আছে, তাহলে আমি চলি। বলে যুবক হঠাৎ কামরার দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। যুবককে খুন করার অপরাধে অজিত সিংয়ের ফাঁসি হয়েছে, এবং তারপরেও ট্রেনে চড়ে ভ্রমণ করছে তারা দুজনেই। চমৎকার গল্প। কোনো গাঁজাখুরি উপন্যাসের লেখকও এমন উদ্ভট কল্পনা মাথায় আনতে পারেনি। স্টেশন পেরিয়ে ট্রেনটা ছুটে চলেছে।
খানিকক্ষণ বাইরের দিকে তাকিয়ে উন্মত্ত যুবকের কথা ভাবতে লাগলাম। তারপরে মনে মনে হেসে আবার শোয়ার উদ্যোগ করছি, হঠাৎ চোখ পড়ল ওই দিককার আসনে। এ কি চরম বিস্ময়! মূর্তির মতো স্থির হয়ে বসে আছে সেই বৃদ্ধ শিখ। তার জ্বলন্ত চোখ দুটো স্থির হয়ে আছে আমার দিকে। প্রথমটা আমার সর্বাঙ্গ আচ্ছন্ন হয়ে গেল দারুণ আতঙ্কে। হিংস্র হত্যাকারী অজিত সিং। যাত্রীদের সে খুন করে। আমার এখানে তার আবির্ভাবের কারণ কি? এতক্ষণ কোথায় লুকিয়েছিল সে? তারপরেই মনে পড়ল সব কথা। আমি হো হো করে হাসতে লাগলাম। পুরো ভ্রু সংকুচিত করে বৃদ্ধ বিরক্ত স্বরে বলল, হাসছো কেন? তুমি কি অজিত সিং? আমার নাম তোমাকে কে বললো? তোমার জামাই। কে? শের সিং? সে আর কি বলেছে? বলেছে তাকে তুমি খুন করেছো, তাই বিচারে তোমার ফাঁসি হয়েছে। হ্যাঁ, সেটা তো সত্যি কথা। আমি আবার হো হো করে হেসে বললাম, তোমরা শ্বশুর জামাই কেউ কম যাও না, ধন্য তোমরা। কিন্তু এ কিরকম ঠাট্টা? ঠাট্টা? হ্যাঁ, ঠাট্টা নয় তো কি। চলন্ত ট্রেনে ওঠানামা করা যাত্রীদের মিথ্যে ভয় দেখিয়ে তোমরা কি আনন্দ পাও বাবা? জেনে রেখো, এত সহজে আমি ভয় পাবো না। অজিত সিংয়ের চোখ দুটো আরও তীব্র হয়ে উঠল, কিন্তু মুখে সে কিছুই বলল না। নিহত শের সিং আর ফাঁসি কাঠে মৃত অজিত সিং দুজনেই জীবন্ত। দুজনেই হয়তো বিনা টিকিটেই রেলপথে ভ্রমণ করছে, আর খোশ মেজাজে করছে যাত্রীদের পিলে চমকে দেওয়ার চেষ্টা। এমন আজগুবির কথা কে কবে শুনেছে? দোহাই সিংমশাই, দয়া করে অমন কটমটি আমার দিকে আর চেয়ে থাকবেন না। ঠাট্টারও একটা সীমা আছে। আপাতত আমাকে একটু ঘুমোতে দেবেন কি? নইলে আমি অন্য কামরায় যেতে বাধ্য হব। পরের স্টেশন আসতে আর দেরি নেই। অজিত সিং গম্ভীর স্বরে ধীরে ধীরে বলল, তোমার ধারণা আমরা তোমার সঙ্গে ঠাট্টা করছি? নিশ্চয়ই। তোমার ধারণা আমরা জীবিত? তার বলতে। মূর্খ! অজিত সিং উঠে দাঁড়ালো। তার কাঁধ থেকে পৈতার মতো বন্ধনীতে ঝুলনো কৃপাণ দুলে উঠল। জলজল করছে তার দুটো নৃশংস চোখ। মনে মনে প্রমাদ গুণে ভাবলাম, ব্যাপার তো সুবিধের মনে হচ্ছে না। ঠাট্টাটা এইভাবে সাংঘাতিক হয়ে উঠবে নাকি? শ্বশুর আর জামাই দুজনেই নিশ্চয়ই উন্মাদগ্রস্ত। ঘুম থেকে উঠে কার মুখ দেখেছি কে জানে। আজকের যাত্রা শুভ নয়। প্রচণ্ড স্বরে অজিত সিং বলল, শের সিং! শের সিং! তুমিই হচ্ছ আমার দুষ্ট গ্রহ। কুক্ষণে আমি তোমাকে হত্যা করেছিলাম। আমার কাছ থেকে অনেক শিকার তুমি কেড়ে নিয়েছো, কিন্তু আজ আর তুমি পারলে না। তুমি আসছো জেনেই আমি গা ঢাকা দিয়েছিলাম, কিন্তু তুমি বিদায় হবার পর আমি আবার ফিরে এসেছি। এইবার আমার হাত থেকে কেউ আর শিকার ছিনিয়ে নিতে পারবে না। এবারে জয়ী হব আমি। কি ভীষণ সেই অট্টহাসি! ফেটে গেল আমার দুটো কান। কাঁপতে কাঁপতে আমি উঠে দাঁড়ালাম। আচম্বিতে নিভে গেল কামরার আলো। বিস্ফারিত চোখে দেখলাম সামনে নীলবর্ণ অগ্নিতে ভরা দুটো নিষ্ঠুর, ক্রুদ্ধ ও বুভুক্ষ দৃষ্টি ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে। পায়ে পায়ে পিছোতে পিছোতে কামরার এক প্রান্তে গিয়ে দাঁড়ালাম। সেই অপার্থিব ভয়ঙ্কর চোখ দুটো তখন যেন দাউ দাউ করে জ্বলছে। দৈব গতিতে হাত লেগে গেল বৈদ্যুতিক বাতির চাবিতে। দপ করে আবার জ্বলে উঠল আলো। সঙ্গে সঙ্গে বাইরে দেখা গেল সারি সারি বৈদ্যুতিক আলো, জনতার কণ্ঠস্বর।
ট্রেন প্রবেশ করেছে খড়গপুর স্টেশনে। কামরার ভিতরে আমি একলা দাঁড়িয়ে আছি। কোথায় অজিত সিং? আর কোথায় তার সেই জ্বলন্ত চোখ? আমার মাথা কি হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল? আমি কি এতক্ষণ ধরে একটা দুঃস্বপ্ন দেখলাম? কি জানি। স্বপ্নই হোক আর যাই হোক, এই কামরায় আর নয়। চুলোয় যাক একলা থাকার আনন্দ। আমি এখন চাই একটা জনতায় পরিপূর্ণ কামরা। বসবার জায়গা না পেলে দাঁড়িয়ে যেতে রাজি আছি। ট্রেন থামতেই প্ল্যাটফর্মে নেমে পড়লাম। তারপর চিৎকার করলাম, কুলি, কুলি! শুনলেন জ্বলন্ত চক্ষু, রচনা হেমেন্দ্র কুমার রায়, শের সিংয়ের চরিত্রে অমিত এবং গল্প পাঠ ও অজিত সিং, অতনু, আবহ এবং প্রচ্ছদ টিম হরেবল উইকেন্ড, সমগ্র পরিচালনা এবং পরিকল্পনা অতনু। শেষ হলো জ্বলন্ত চক্ষু। আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরেবল উইকেন্ড।